জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থানই বা কোথায়, সেই হিসেবটাই বুঝতে এই পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আখলাকুস সাফা। আমি মাসুদ পারভেজ রাসেলের কাছে যেতে চাই। সরকারের 2 মাস হতে চলেছে, কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যারা শ্রোতা মণ্ডলী আছে সকলকে, এবং আমার নির্বাচনী এলাকা চুয়াডাঙ্গা 1, যেটা আলমডাঙ্গা এবং চুয়াডাঙ্গা সদর নিয়ে গঠিত, সকল ভোটার এবং জনগণকে যারা আমাকে নির্বাচিত করে তাদের পক্ষে পার্লামেন্টে কথা বলার সুযোগ দিয়েছেন এবং আপনাদের সামনে এসে কথা বলার সুযোগ দিয়েছেন। গত 2 মাসে আমরা দেখেছি সরকার যে সমস্ত কথাগুলো বলেছেন, কিছু কথা কাজের কথা বলেছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই জাতীয় কথা, কিন্তু যেটা আমাদের বেসিক প্রবলেম, আমার চিকিৎসা খাত, সেখানে যে অনিয়ম আছে, চিকিৎসা খাতে বিগত 17 বছরে যে লুটপাট হয়েছে এবং হাসপাতাল তৈরি হয়েছে, যন্ত্রাংশ নেই, সেখানে ডাক্তার নাই, নার্স নাই, কাজের লোক নাই, সেখানে বছরের পর বছর মানুষ গিয়ে বারান্দায় শুয়ে চিকিৎসা নিচ্ছেন, তাদের কোনো চিকিৎসা ব্যবস্থা নেই। শুধুমাত্র উপজেলাগুলোতে যদি আপনি গিয়ে দেখেন, আমার যে জায়গা সেখান থেকে আমি দেখেছি, সেখানে ছোটোখাটো প্রবলেম হলে তাদেরকে রেফার করে রাজশাহী অথবা ঢাকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে, কুষ্টিয়ায় পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাদের কোনো ট্রিটমেন্ট, সেখানে 12 লক্ষ লোকের বসবাস, সেই জায়গায় কোনো ট্রিটমেন্ট আমরা পাচ্ছি না। 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠিত হয়ে এসেছে, কিন্তু সেখানে 50 শয্যার যে ডাক্তার নার্স আছে সেটা দিয়ে চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। সেখানে আইসিইউ একটা প্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু তার কোনো কার্যক্রম নেই, সেই মেশিনই আজও খোলা হয়নি। আপনি যেই সমস্যাগুলোর কথা এখন বললেন, এই সমস্যাগুলো কি আপনি সংসদে বলেছেন? এই সমস্যাগুলোর কথা আমরা আমাদের পক্ষ থেকে লোকজন বলেছেন, কিন্তু আমি এই যে স্বাস্থ্য বিভাগের প্রবলেমের কথাটা আমরা বলেছি, যে এই স্বাস্থ্য বিভাগের প্রবলেমের যে সমস্যাটা আমরা ফিল করছি, আমরা অনুভব করছি, আমার এলাকার মানুষ অনুভব করছে, সেটা আমরা বলেছি। আমি যেতে চাই সরকার দলীয় সংসদ সদস্যের কাছে, মোহাম্মদ ফজলে হুদা বাবুল। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন তিনি ভঙ্গুর অর্থনীতি ও ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে যাত্রা শুরু করেছেন। 2 মাস পার হলো, সাধারণ মানুষ এখনো বাজারে স্বস্তি পাচ্ছে না, নতুন করে জ্বালানি সংকট যেটা আসলে কাটছেই না। সব মিলিয়ে এই ভঙ্গুরতা কাটাতে সরকার কতটা সফল হলো? বাজারে স্বস্তি কবে আসবে এ নিয়ে আপনারা কি কি উদ্যোগ নিচ্ছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আসলে কতটা হলো? 2 মাসে সরকারের অর্জনগুলো কি সেটা বলবেন। তার চেয়ে বেশি জরুরি হচ্ছে যে বিষয়গুলো বিরোধী দলের দিক থেকে আলোচনায় এসছে, সেই জায়গায় সরকারের সফলতা কি? ধন্যবাদ। দেখুন, চিকিৎসা খাতে বিএনপির যে প্রতিশ্রুতি আগামী 5 বছরে যে জিডিপির 5% পর্যন্ত আমরা খরচ করব, এটাকে নিয়ে যাব আগামী 5 বছরে, যেটা বিগত দিনগুলোতে যেটা জিডিপির 1%-এরও নিচে খরচ হতো, 9.8% সম্ভবত। তো বিএনপির স্বাস্থ্যক্ষেত্রে কি করবে না করবে, 2 মাসের বাচ্চা, এখন 2 মাসের বাচ্চার উপর এত প্রেশার দিয়ে না, আবার যেন হাম না হয়ে যায়। তবে আমরা জানি হামের টিকা কত দ্রুত আনতে হয়, সেটা বিএনপি খুব ভালো করে জানে, কারণ বিএনপি সরকার পরিচালনা এতটা নতুন নয়। সারা বিশ্বে এখন যে সমস্যা, জ্বালানি সমস্যা, যে যুদ্ধ, আমরা বিগত বেশ কয়েক বছর থেকে আন্তর্জাতিকভাবে কিন্তু কখনোই পুরো পৃথিবীটা কিন্তু স্থির থাকেনি, যুদ্ধের মধ্যে গিয়েছে। এবং এই যে হরমুজ প্রণালীতে আজকে জাহাজ আটকে দিচ্ছে, কালকে এটা হচ্ছে, ট্রাম্প বলছে এইটা, আবার পরের দিন এইটা, এরকম একটা অস্থিতিশীল অবস্থায়ও আমরা কিন্তু তেলের দাম বাড়াইনি সাধারণ মানুষের কথা চিন্তা করে, কিন্তু সেইটার কোনো অ্যাপ্রিসিয়েশন কিন্তু আমরা পাইনি। তেলের লাইন বড় কেন, এটা নিয়ে কিন্তু কথা হচ্ছে। বিএনপি যখন ক্ষমতায় আসে তখন মাত্র 12% তেলের মজুত আমরা পেয়েছি, যেটা থাকার কথা স্ট্যান্ডার্ড, সেই অনুযায়ী আমরা মাত্র 12 দিনের মজুত পেয়েছি, 3 মাসের মজুত পাইনি। কিন্তু এখন পর্যন্ত কিন্তু গাড়ি ঘোড়া চলছে। 2 মাসের বাচ্চাকে প্রেশার দিতেই থাকছেন আপনি, আপনার তো সেই আচরণটাই আমরা দেখছি। 11তে আপনি যেটা বললেন যে কর্মসূচি ঘোষণা করেছে, এই কর্মসূচি ঘোষণার অর্থটা কি? সংসদ চালু থাকার অবস্থায় বিরোধী দলের প্রত্যেকটা কথা অনুযায়ী কাজ হচ্ছে। বিরোধী দলই বলেছেন যে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর 50 ঘন্টা বক্তব্য দিতে হবে, সময় দিতে হবে। আমরা বিরোধী দলকে প্রপোর্শনেটের চেয়ে বেশি সময় দিই। বিরোধী দল যখনই মুলতবি প্রস্তাব আনে সেটা নিয়ে এমনকি বিধি মোতাবেক না হলেও স্পিকার তাদের পক্ষে রায় দেয়। এমন অবস্থায় তারা যা ইচ্ছে তাই যখন করতে চায়, দেশে অস্থিতিশীল, তখন কিন্তু আমাদের 47 মনে হয় যখন তারা ভারতের সমর্থন করেছিল, এই গোষ্ঠীটাই আমাদের তখন 71 মনে করিয়ে দেয়, তখন কিন্তু তারা পাকিস্তানের সাপোর্ট করেছিল। আমাদের কিন্তু 86 মনে করিয়ে দেয় যখন তারা সেই স্বৈরাচারের সাথে নির্বাচনে গিয়েছিল। আমাদের 88 মনে করিয়ে দেয়, আমাদের 96 তখন কিন্তু মনে করিয়ে দেয়। আমরা কিন্তু 90-এ যারা গণ অভ্যুত্থান করেছে তাদেরকে কিন্তু সরকারে যেতে দেখিনি। আমরা কিন্তু দেখিনি 69-এ যারা জীবন দিয়েছে তাদের বাপ মা তারা এসে কোনো আর্থিক সুবিধা নিয়েছে। আমরা কিন্তু 52-তেও এটা দেখিনি। আমরা কিন্তু দেখেছি
যে যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মরে তখন কিছু সংখ্যক মানুষ এই সরকারের ১.৫ বছরের ১৮ মাসের সরকারের স্বাদ পায়। আমরা কিন্তু সেই দেশে দাঁড়িয়ে কথা বলছি। আমরা কিন্তু ওই কথা বলছি না গণতন্ত্র কিভাবে এসেছে। আমরা কিন্তু ওই কথা বলছি না যে একজন তারামন বিবিও একজন মুক্তিযোদ্ধা ছিল। আমরা কিন্তু ওই কথা বলতে এখানে কাউকে শুনছি না যে আমাদের একজন রিকশাওয়ালা পর্যন্ত জীবন দিয়েছে। বিএনপি সবসময় বলেছে স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশের আপামর জনগণের। ফজলুল হুদা বাবুল, আপনাকে ধন্যবাদ। আমি ফারুক হাসানের কাছে আসতে চাই। আপনি সরকার দলের কথাও শুনলেন, বিরোধী দলের কথাও শুনলেন। আপনি নিজেও সরকার দলের সঙ্গে নির্বাচনী জোটের সঙ্গে আছেন। সরকার দলকে এই 2 মাসে 100-তে কত দিবেন আর বিরোধী দলকে কত দিবেন? ধন্যবাদ আপনাকে। সরকার গঠনের সবেমাত্র 2 মাস, এই 2 মাসে আসলে মানে একটা জাজমেন্ট দেওয়া বা এর উপরে একটা পরিষ্কারভাবে যে সরকারের উপরে একটা জাজমেন্ট দেওয়া তাদের ভালো মন্দের, এটা আসলে এখনো সময় আসেনি। তবে এটাও বলা যায় যে মর্নিং শোজ দ্য ডে। আসলে দিনটা কেমন যাবে সকালটা দেখলে অনেকাংশে বলা যায় যে আজকের দিনটা আসলে বৃষ্টিপাত হবে নাকি সুন্দর একটা আলোজ্জ্বল কি বলে এরকম একটা সুন্দর দিন হবে। তো এটা সকালটা দেখলেই অনেকাংশে অনেক সময় বলা যায়। তো সরকারের যেহেতু অলরেডি হানিমুন পিরিয়ড অলরেডি পার করে ফেলেছেন তারা, সুতরাং আমরা অনেকটাই বলতে পারি যে আগামী দিনে এই সরকার কী করবে বা কোন দিকে যাচ্ছে, কোন পথে হাঁটছে। এবার আসেন আমার ভাই বাবুল সাহেব যে কথাটি বললেন যে পার্লামেন্টে দাঁড়িয়ে বর্তমান মহামান্য রাষ্ট্রপতি একটা কথা বলেছিলেন যে আমাদের মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমরা সবাই বাহবা দিয়েছি এবং আমরা দীর্ঘ 17 বছর ধরে এই কথাটাই কিন্তু বলে আসছি যে রণাঙ্গনের বীর যোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই মুক্তিযুদ্ধের ঘোষণাটা দিয়েছিলেন। তো এটাকে যখন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সর্বোচ্চ চেয়ারে মহামান্য রাষ্ট্রপতি পার্লামেন্টে দাঁড়িয়ে ঘোষণাটা দেন, আমরা বাহবা দেই, আমরা অ্যাকসেপ্ট করি, গ্রহণ করে ফেলি। একই ব্যক্তি যখন গণভোট এবং জাতীয় নির্বাচনের জন্য অর্ডার দেয়, আদেশ জারি করে, এই আদেশ নিয়ে আমরা আবার প্রশ্ন তুলি যে প্রেসিডেন্ট কি আদেশ দিতে পারেন, আদেশ জারি করতে পারেন, অর্ডার দিতে পারেন? পারেন না। তিনি কি করতে পারেন? তিনি অর্ডিন্যান্স জারি করতে পারেন। দেখেন প্রশ্নটা কিন্তু ওই জায়গায় যে একই ব্যক্তি সংসদে দাঁড়িয়ে সংবিধান লঙ্ঘন করে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেন, তখন কিন্তু সেখানে খুব একটা আপত্তি আমরা তুলি না, আমরা অ্যাকসেপ্ট করিনি। আবার একই ব্যক্তি যখন সংবিধান অর্ডার জারি করে আমাদের গণভোট এবং জাতীয় নির্বাচনের জন্য একটা অর্ডার দেন, সেটা নিয়ে আমরা আপত্তি তুলি। কেন ভাই? বিএনপি যদি তাদের নির্বাচনী ইস্তিহারের যে 31 দফা এটা যদি তারা বাস্তবায়ন করতে চায় বা করতে যায়, তারা তাদের এই 2/3 মেজরিটি যে 2/3 ক্ষমতা নিয়ে তারা ইতিমধ্যে পার্লামেন্ট গঠন করেছে, এই ক্ষমতা নিয়ে বা ক্ষমতা দিয়ে তারা এই 31 দফা বাস্তবায়ন করতে পারবে না। আই ক্যান চ্যালেঞ্জ বিএনপির যে কোনো পার্লামেন্টারিয়ান আমার সাথে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। বিরোধী দলের সমালোচনায় কি বলবেন? বিরোধী দল, আমি তো মনে করি পার্লামেন্টে যা হচ্ছে সরকারি দল বিরোধী দলের অনেকটাই সমঝোতার ভিত্তিতে আমি মনে করি। মানে বিরোধী দল যা কিছু করছে তার আগে হয়তো সরকারি দলের সাথে সলা পরামর্শ করে নিচ্ছেন, এরকমই আমার কাছে মনে হচ্ছে যে সমঝোতার ভিত্তিতে কারণ কি একটা আমরা দেখতে পাচ্ছি যে বিল উঠুক না কেন তার আগে তাদের মধ্যে একটা খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, ভালো সম্পর্ক। তো যাই হোক, এরকম সম্পর্ক থাকাটা ভালো, সম্পর্ক এটাকে আমরা নেতিবাচক বলছি না, ভালো। তবে এটাও মনে রাখতে হবে সরকারি দল বিরোধী দল তারা যাই কিছুই করুক, জনগণের আকাঙ্ক্ষা, জনগণের যে প্রত্যাশা, যে ডিমান্ড, যে আকাঙ্ক্ষা, এটাকে সামনে রাখতে হবে। আমরা কিন্তু এখনো এই কথাটা বারবার বলি যে আপনি আমাকে প্রশ্ন করলেন যে আপনি তো সরকারি দলের, নো, আমাদের দলের নির্বাচনী প্রধান সরকারি দলের একটা অংশের অংশ মাত্র। তার মানে এই নয় যে আমরাই সরকার বা সরকারের অংশ, আমরা সরকারের অংশের একটা অংশ, মানে ক্ষুদ্র একটা পার্ট। তারপরেও আমি বলি যে এই যে আপনি প্রশ্নটা করলেন না, এই প্রশ্নের মাধ্যমে কি লুকিয়ে আছে জানেন? এই যে আমাদের দীর্ঘদিনের যে রাজনৈতিক প্র্যাকটিস, যে কালচার, মানে আমি সরকারে আছি, তার মানে আমার সরকার ভালো করুক মন্দ করুক যাই করুক না কেন আমাকে এটা চোখ বন্ধ করে সাপোর্ট দিতে হবে, নগ্নভাবে বলতে হবে ইয়েস আমার সরকার যা করেছে রাইট করেছে। ভাই এই কালচার তো আমরা চাই না। বিগত 54 বছর এই কালচারের মধ্যেই আমরা ছিলাম, এই জন্যই আমাদের পরিবর্তন দরকার। আর এই পরিবর্তনটাই আসছে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। এই 5ই আগস্টের পরে আমরা কি পেয়েছি? যে আমি সরকারে থাকবো, কিন্তু আমার সরকার যদি ভুল ডিসিশন নেই, জনগণ বিরোধী সিদ্ধান্ত নেই, আমি আমার সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে বলবো আপনি এই সিদ্ধান্ত ভুল নিয়েছেন, এটাকে কারেক্ট করতে হবে। দর্শক আপনারা নিজেরাও দেখছেন রাজনীতিতে আসলে শেষ বলে কিছু নেই, বিতর্ক চলবেই, আলোচনা চলবেই। রাজনীতির আয়োজন আজ এ পর্যন্তই।